আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা সমরিতা স্টকটা নিয়ে আলোচনা করব। শুধু সমরিতা না, লো পেডের বেশ কিছু স্টক নিয়ে আজকে আলোচনা করব। আর এই পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। ডিসক্লেমার অংশ দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে আমার এই আলোচনা শুধু শিক্ষার জন্য, এডুকেশনাল পারপাস, আর শেয়ার বাই সেল আপনি নিজের ডিসিশনে করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। দেখেন বাজারে এখন কিসের ট্রেন্ড চলতেছে। আমরা যদি ট্রেন্ডের সাথে থাকি তাহলে আমরা বাজার থেকে প্রফিট নিতে পারবো। বাজার একটা প্রবাদ চালু আছে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মানে বাজার যেদিকে যাচ্ছে সেদিকে আমাদের থাকতে হবে। ইস্টার্ন লুব্রিকেন্ট একটা লো পেড শেয়ার, তার পেড আপ ক্যাপিটাল কত? 26 কোটি টাকা। ওয়াটার কেমিক্যাল, তার পেড আপ ক্যাপিটাল কত? 15 কোটি টাকা। হেডেলবার্গটা একটু বেশি আছে। এমবি ফার্মা কত? মাত্র 2 কোটি টাকা। তারপরে আসেন অ্যারামিড কত? মাত্র 6 কোটি টাকা। তো এই যে লোপেডের, এই যে ইস্টার্ন লুব্রিকেন্ট প্রতিদিন বাড়ছে, মাত্র 2 কোটি টাকা ইস্টার্ন লুব্রিকেন্ট। কোথা থেকে কোথায় জাম করে কোথায় চলে গেছে আর কোথায় যাবে সেটা আমরা নিজেরাও জানি না। মোটামুটি দাগে বলা যায় ইস্টার্ন লুব্রিকেন্ট আমাদেরকে এই 3200 থেকে 3500 টাকা বা 3700 টাকা পর্যন্ত ইস্টার্ন লুব্রিকেন্ট রেঞ্জ দিতে পারে। সো এর যে একটা লো পেডের ট্রেন্ড চলতেছে, এই ট্রেন্ডে আমরা আমাদের গা বাসাবো, এইটাই হলো স্বাভাবিক এবং ব্যবসা করার ধরন। ইতিমধ্যে আমরা এই যে অ্যারামিড সিমেন্ট, তারপরে হলো বিডি ল্যাম্প একটা লোপেড শেয়ার, দেখেন কত? 11 কোটি টাকা। বিডি ল্যাম্প, এই ন্যাশনাল টিউব, এইটাও আমাদের লোপেড শেয়ার 35 কোটি টাকা। যদিও 30 কোটি পর্যন্ত আমরা লোপেড ধরি, 35 কোটি টাকা। আরও দু একটা আজিজ পাইপ মনে হয় দিছি আপনাদের ইয়াতে অ্যানালাইসিস। সো এই যে লোপেডের দিন চলতেছে, সে লোপেডের দিনে আমরা লোপেড নিয়েই আমরা থাকব। তাহলে আমাদের আজকের মূল আলোচনার বিষয় সমরিতা। তো সমরিতা হসপিটালটার আমরা একটু ফান্ডামেন্টাল দিকগুলি দেখে আসি। সমরিতা একটা লোপেড শেয়ার, যার পেড আপ ক্যাপিটাল প্রায় 22 কোটি। এখানে 22 কোটি লেখা আছে, 21 কোটি 80 লাখ টাকা মেবি। দেখেন তার কি আছে, লং টার্মে কোনো লোন নেই, আর শর্ট টার্মে মাত্র 2 কোটি 10 লাখ টাকার লোন আছে। আর তার রিজার্ভ সারপ্লাস আছে 83 কোটি 40 লক্ষ টাকা। 1997 সালে মার্কেটে এটা লিস্টেড হয়। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি শেয়ারটা একটা ভালো স্টক, ভালো কোম্পানি, যা লং টার্মে আমাদের ভালো মুনাফা দিবে। এদিক দিয়ে আমরা ইপিএস হিস্ট্রি দেখলে আমরা দেখব আস্তে আস্তে কমে 2023 সালে ইপিএস 0.04 থেকে 24.56 উন্নীত হয়েছে, যা একটা পজিটিভ দিক। পাশাপাশি তার ডিরেক্টর হোল্ডিং 44.6। আমি বলে আসছি বরাবরই 50-এর উপর থাকতে হবে, তাহলে 50-এর উপর নয়। বাট পাবলিক হোল্ডিংটা আপনি চিন্তা করেন, 45.3 আর এন 10, 55, প্রায় 56% আমাদের ফ্রি ফ্লোট শেয়ার আছে। আর গেমিংয়ের জগতে এরাই গেমটা করে, যখন পাবলিক হোল্ডিংটা বেশি থাকে তাহলে গেম করতে সহজ হয় না। আসুন আমরা আরেকটা একটু চার্টে আসি। চার্টটা এই চার্টটা দেখলে আমরা দেখব শেয়ারটা কি করছে। 46 টাকা থেকে 62 টাকা চলে গেছে, অলমোস্ট 20% আমাদের প্রফিট দিয়ে দিছে, তাই না? কত পার্সেন্ট? 35% আমাদের প্রফিট দিয়ে দিছে। তাহলে আমরা ভয় পেয়ে যাচ্ছি, এই যে এত বড় প্রফিট দিয়ে দিছে, এই শেয়ারকে আদৌ আর উপরে উঠবে? আমাদের চিন্তাধারাটাই এই যে এইরকম ন্যারো চিন্তা, আর এই ন্যারো চিন্তা ধারার কারণেই আমরা বাজার থেকে সঠিক সময়ে বাজার ঢুকতে পারি না এবং প্রফিট নিতে পারি না। ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট রইল, আমার একটা ফেসবুক পেজ আছে,
এই পেজের লিঙ্কটা এখানে দেওয়া আছে। আপনারা যারা আমাকে পছন্দ করেন ফলোয়ার্স, তারা ফেসবুকে গিয়ে আমার এখানে ফেসবুকটা মানে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। কি লিখবেন, www.facebook.com/ দিয়ে স্টক মার্কেট রাইট ক্লিক, যে নামে আমাদের এই ইউটিউব চ্যানেল আছে, এই নামে আমার ফেসবুক পেজ আছে। আপনারা সবাই ফেসবুকে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আসুন আমরা কেন এই শেয়ারটা কোন জায়গায় আছে এটা দেখার জন্য আমাদের অবশ্যই উইকলি চার্ট অথবা মান্থলি চার্টে যেতে হবে। আমরা যদি এখানে শেয়ারটার উইকলি চার্টে বা মান্থলি চার্টে আছে, হ্যাঁ, মান্থলি চার্টে আমরা দেখব শেয়ারটার অল টাইম হাই আমাদের 146 টাকা 90 পয়সা আর অল টাইম লো 46 টাকা 70 পয়সা। তাহলে কি বলতে পারি, শেয়ারটা একেবারেই তলানিতে আছে। এই দেখেন তার শুরুর সময় 2013 সালে যে প্রাইসে ছিল সেই প্রাইসেরও নিচে আসছিল এবং আমাদের সুবর্ণ সুযোগ ছিল। আমরা এই সুবর্ণ সুযোগ নিতে পারি না কেন, আমরা ওই বটমে শেয়ার কিনতে পছন্দ করি না এবং আমরা বুঝতে পারি না কখন কোনটা গেম করবে। যেহেতু এখন লো পেইডের সময় চলতেছে, ইস্টার্ন লুপ গেম দিচ্ছে, ইস্টার্ন লুপ আমি আপনাদের বলতেছি ইস্টার্ন লুপের এখনও গেম শেষ হয় নাই, ইস্টার্ন লুপ আরও সামনে ভালো পারফর্ম করবে। পাশাপাশি আমরা হেডেলবার্গ সিমেন্ট দিছি, হেডেলবার্গ সিমেন্ট আমাদের পারফর্ম করতেছে। তারপরে ওয়াটার কেমিক্যাল দিছি, ওয়াটার কেমিক্যাল পারফর্ম করতেছে। তার মানে লোপেডের যুগে ইয়েতে ট্রেন্ডে আমাদের এই সমরিতাটা অনেক নিচে পড়ে আছে। সেই হিসাবে আমরা সমরিতাটাকে এন্ট্রি দিতে পারি, এন্ট্রি খুঁজবো, আমরা কিভাবে এন্ট্রি নিব এই ব্যাপারে আমরা দেখব এবং জানবো। আসুন আমরা তাহলে উইকলি চার্টে আমরা কনভার্ট করি, মান্থলি চার্ট থেকে আমরা উইকলি চার্টে চলে গেলাম। তাহলে উইকলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি, উইকলি চার্টে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি এই দিক থেকে এই দিক, অলরেডি আমাদের ট্রেন্ড লাইন ড্র করলে আমাদের ট্রেন্ড লাইন সে ব্রেকআউট করে ফেলছে, ঠিক আছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। পাশাপাশি আমরা জানি আমরা কি করি, এমএ লাইন করি, উইকলিতে এমএ ক্রস ওভার হয়নি, এখনও এমএ ক্রস ওভার হয়নি, বাট এমএ 20-র উপরে আছে প্রাইস, এমএ 20-র উপরে আছে। দেখেন এমএ 20 যদি আমরা এই জায়গাতে আমরা শেয়ারটাতে এন্ট্রি নিতাম, এমএ 20 শুধুমাত্র এমএ 20 আমরা যদি ফলো করে এন্ট্রি নিতাম, তাহলে আমরা এতদিনে শেয়ারটা থেকে 16% প্রফিটে থাকতাম, মানে 15-16% আমরা প্রফিটে থাকতাম। যাই হোক, যেহেতু আমরা এন্ট্রি নেই না, বাস ওটা আমরা বাদ দিচ্ছি। এখন আমাদের সবচেয়ে বড় দেখার বিষয় হলো আমাদের ডেইলি চার্ট। আমরা যেহেতু সুইং ট্রেডার, আমরা সবসময় ডেইলি চার্ট দেখে অভ্যস্ত, ডেইলি চার্ট দেখেই আমরা শেয়ারে এন্ট্রি নিই। এখন যদি আমরা নিচ থেকে একটা সাপোর্ট লাইন আমরা ড্র করি এই শেয়ারটির, তাহলে আমরা এইভাবে একটা সাপোর্ট লাইন ড্র করতে পারব। আর এই সাপোর্ট লাইনটাকে যদি আমরা করি, একটা চ্যানেল তৈরি করে দেই, চ্যানেল তৈরি করলে আমরা শেয়ারটা এইরকম একটা চ্যানেল পাইতে পারি। হ্যাঁ, তার মানে শেয়ারটা কি করতে পারে, ট্রেন্ডের সাথে সাথে এরকম যাচ্ছে, নামছে, আবার এরকম যাবে, যে আবার এরকম আসতে পারে, আবার এরকম যেতে পারে। তাহলে এইভাবে শেয়ারটা উঠতে পারে। আর সে ট্রেন্ডটাকে যদি আমরা এটা একটু এক্সটেনশন করে দেই, এইরকম ধরে দিই, তাহলে কি হলো, আমাদের এইটুক পর্যন্ত প্রাইমারি লেভেলে আমাদের শেয়ারটা এইটুক পর্যন্ত উঠতে পারে। ইদানিং আপনাদের আমি বলিঞ্জার ব্যান্ড নিয়ে কথা বলতেছি। তাহলে আমরা যদি এখানে বলিঞ্জার ব্যান্ডটা প্লট করি, তাহলে আমরা দেখব গত কয়েকদিন ধরে 1-2-3 দিন ধরে বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে শেয়ারটা পারফর্ম করছে। তাহলে আমাদের ধারণা করা যায় লোপের যেখানে গতিতে আছে, আপ ট্রেন্ডে আছে, সেই হিসাবে এই শেয়ারটা বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডে পারফর্ম করতেছে। সো আমরা এই শেয়ারটাতে আমরা এন্ট্রি নিতে পারি। আমাদের যে সাইডওয়েজ আমরা একটা রেঞ্জ ড্র করি, সেই রেঞ্জটা আমরা এইভাবে যদি ড্র করি, আমাদের এই হলো আমাদের সাইডওয়েজ রেঞ্জ। তাহলে মোটা দাগে
আমাদের বলা যায় যে আমাদেরকে এই সাইডওয়েজ রেঞ্জ থেকে শেয়ারটা অলরেডি 3 দিন আগে বের হয়ে গেছে। যেহেতু আমরা 3 দিন আগে এন্ট্রি নিতে পারি না, তাহলে আমাদের আফসোস করার কিছুই নেই। আমরা এখন শেয়ারটাতে এন্ট্রি নেব এবং কিভাবে এন্ট্রি নেব সেটা যদি আমরা ভলিউমটা দেখি, এই যে আমাদের ব্রেকআউট দিছে, এটা কি ফলস ব্রেকআউট নাকি সাকসেস ব্রেকআউট? দেখেন এই যে ভলিউম ক্যান্ডেল, এই দিনে কিন্তু আমাদের এই যে সাইডওয়েজ বা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন যেটাই বলি, সেই প্যাটার্ন থেকে বের হয়ে গেছে। পাশাপাশি কি করছে, আমাদের এই যে বলিঞ্জার ব্যান্ড এইটা থেকে বের হয়ে গেছে। এবং আমরা যদি ফাইনালি একটা চিন্তা করি, আমাদের এই বলিঞ্জার ব্যান্ড ধরে যদি আমরা ট্রেড নেই, তাহলে বলিঞ্জার ব্যান্ডের উপরে ক্লোজ দিচ্ছে প্রথমে কোনটা, এই যে এই ক্যান্ডেলটা। তাহলে এখন কি এই ক্যান্ডেলের উপরে প্রাইস আছে না? অবশ্যই প্রাইস আছে। তার মানে সব দিক দিয়েই আমরা দেখছি যে এই শেয়ারটা ব্রেকআউট করছে। আমরা ম্যাক্সিমাম মানুষ ব্রেকআউট ট্রেডিং করতে পছন্দ করি। শেয়ার যখন লোতে থাকে, নিচে থাকে, আমরা কিনি না। আর শেয়ার যখন ও রানিং হর্স হয়ে যায়, দৌড়ে যায়, তখন আমরা কিনি। পাশাপাশি আমাদের একটা কথা আছে যে চলন্ত ট্রেনে ওঠা। হ্যাঁ, আমরা চলন্ত ট্রেন, এটা এখন আমাদের চলন্ত ট্রেন। এই চলন্ত ট্রেনে উঠতে হলে আমাদেরকে চলন্ত ট্রেন থেকে নেমে যাওয়ারও ক্ষমতা থাকতে হবে। সো আস্তে আস্তে আপনারা এই চলন্ত ট্রেনে থেকে নামার যে ওয়েটা, সেটাও আপনারা শিখে যাবেন, আমি শিখিয়ে দেব। আপাতত চলন্ত ট্রেনে কিভাবে উঠতে হয় সেই জিনিসগুলো আমি বিগত ভিডিও থেকে আমি শিখাচ্ছি এবং বর্তমান ভিডিওতেও আমি শেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলি দেখছেন অথবা দেখে আসবেন। দেখে আসে আপনারা চলন্ত ট্রেনে কিভাবে উঠতে হয় সেই ব্যাপারগুলি করে নেবেন, মার্ক করে নেবেন। আমরা কি করি, আরও কিছু ক্রাইটেরিয়া আমরা অ্যাড করি কনফার্মেশনের জন্য। তাহলে এর মধ্যে আমাদের কি আছে, আরএসআই। আমরা যদি আরএসআইটা দেখি, দেখেন আমি যেভাবে বলে আসতেছি, এই আরএসআই এইখানে ছিল, তারপরে আরএসআই হায়ার লো করলো, তারপরে আরএসআই হায়ার লো করলো, তারপরে আবার আরএসআই হায়ার লো করলো। তার মানে ব্রেকআউট সে দিয়ে দিল, আস্তে আস্তে ব্রেকআউট সে দিয়ে দিল এবং পারফর্ম করতেছে। হ্যাঁ, বর্তমানে যে আরএসআইটা কত আছে, এই যে এইখানে সে 73-74 টাকা, মানে আরএসআই যখন 74, তার মানে আমরা ওভারসোল্ড বলতে পারি। তো ওভারসোল্ড এরিয়াতে আমরা ঢুকে গেছে। তাহলে ওভারসোল্ড এরিয়াতে যখন একটা স্টক ঢুকে যায়, তখন আমরা শেয়ার সেল করে দেব না, ঠিক আছে? আমরা কি করব, শেয়ারটা ধরে রাখবো। ধরে রাখবো কিভাবে, আমরা ট্রেলিং স্টপ লস ধরে ধরে আমরা আগাবো। যারা আমরা এই লেভেলে কিনছি শেয়ার, মনে করেন এই যে MA20, এই 20-র উপরে অনেকে আছে, আমরা MA20 দিয়ে আমরা শেয়ার ট্রেড করি। ধরুন আমরা MA20টা প্লট করি, MA50টা অফ করে দেই, MA20। দেখেন MA20 যখন এখানে ব্রেকআউট দিছে, আমরা যদি শেয়ারটা কিনি, MA20 এইখানে ব্রেকডাউন দিচ্ছে, আমরা সেল করে দেবো। আবার একটা ব্রেকআউট দিছে, আবার সে নিচে নামছে, টাচ করে আবার উঠে যাচ্ছে। তার মানে এই MA20টাকে আমরা ট্রেলিং স্টপ লস ধরে আমরা এন্ট্রি নিতে পারি। সো আমরা যদি এখানে এন্ট্রি নিয়ে থাকি, তাহলে আমরা শেয়ারটা পারফর্ম, যতক্ষণ পর্যন্ত MA20-র নিচে না নেমে আসবে ততদিন আমরা সেল করব না। এই যে চলন্ত ট্রেন থেকে নামার একটা রাস্তা আমি আপনাদের আজকে বলে দিলাম। তার মানে আপনারা যদি MA20-কে পারফর্ম করেন, মানে মানেন, আপনারা যদি রেসপেক্ট করেন, তাহলে এখন থেকে শেয়ারটা যতদিন উপরে যাবে ততদিন আপনারা এই শেয়ারটা ধরে রাখবেন। আমরা যদি ইস্টার্ন লোবের দিকে তাকাই, EAST, দেখেন ইস্টার্ন লোব আমাদের এই ক্যান্ডেলটা ছিল সেল ক্যান্ডেল। হ্যাঁ, এটা আমাদের সেল ক্যান্ডেল ছিল। যারা ক্যান্ডেল স্টিক চার্ট অ্যানালাইসিস, ক্যান্ডেল অ্যানালাইসিস করেন, তারা এটাকে বলবেন আপথ্রাস্ট ক্যান্ডেল। তাহলে আপথ্রাস্ট ক্যান্ডেল হলো একটা সেল ক্যান্ডেল। আর সেই সেল ক্যান্ডেলটা কখন কার্যকর হবে, তখন প্রিভিয়াস ডের যেই লোটা, এই লোয়ের নিচে যদি আমাদের ক্লোজ দেয়, তাহলে
আমরা স্টপ লস নিব, অথবা আমাদের হোল্ডিং শেয়ারের 50% শেয়ার এখানে আমরা প্রফিট নেব। কারণ আমরা এমএ হিসেবে আমরা কোথায় এন্ট্রি নিচ্ছি, এই যে এইখানে এন্ট্রি নিচ্ছি, অথবা এই জায়গায় এন্ট্রি নিচ্ছি এই ক্যান্ডেলে। তাহলে এই ক্যান্ডেলে যদি আমরা ওইখানে বাদ দিলাম, আমি এই ক্যান্ডেলে যদি আমরা ধরি, তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট আসছে আমরা একটু কল্পনা করে আমরা শিখতে চেষ্টা করি। আমরা আসলে আমরা ভিডিও দেখি কিন্তু কি বলি শিখি না, আমরা টেনে টেনে ভিডিও দেখি। তাহলে কি হয়, টেনে টেনে ভিডিও দেখার ফলশ্রুতিতে আমরা অনেক কিছু মিস করে যাই, যেটা মিস করা যাবে না। আমাদের 84% প্রফিট আছে, আমরা যদি এই স্টক থেকে ধরি 84% প্রফিট আছে। এ থেকে আমরা স্টপ লস কোথায় ধরছি, আমরা স্টপ লস এইখানে ধরছি। তাহলে আমরা কত পার্সেন্ট আমাদের প্রফিট কমলো 84 থেকে 70, মনে করেন 15-16%, নিয়ার অ্যাবাউট 20%। তাহলে আমরা যেহেতু একটা 85% 84% প্রফিট থেকে আমরা 20% প্রফিট তো বাদ দিয়ে দিতে পারি, এটা হলো রিস্ক। ওই যে শিখাচ্ছি রিস্ক রিওয়ার্ড রেশিও, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিওতে আমরা এইটুক আমরা রিস্ক নেব। তাহলে কি হলো, এই জায়গায় আমরা সেল দেব না, পরের দিন লাল ক্যান্ডেল দিচ্ছে তাও আমরা সেল দেব না, কেননা আমাদের স্টপ লস পয়েন্টটা আমরা এইখানে সেট করে রাখছি। কী হিসাবে, ট্রেলিং স্টপ লস হিসাবে। ধরেন আপনাদের আমি মার্ক করে দিই, এইটা আমাদের ট্রেলিং স্টপ লস হিসাবে আমরা ধরে নেব। আর এখন যাদের এখনও শেয়ারটা আছে, শেয়ারটা তাদের ট্রেলিং স্টপ লস হবে, এটা উঠে যাবে, উপরে উঠে যাবে, এই যে এইটা হবে আমাদের ট্রেলিং স্টপ লস। তাহলে 2300 টাকা হলে আমাদের এখনও যাদের শেয়ারটা হোল্ডিংয়ে আছে 2300 টাকা হলো তাদের ট্রেলিং স্টপ লস। তো এই জায়গায় আসলে 2300 টাকা আসলে আমরা কি ফুল অফলোড করে দেব? কখনোই না। কি করব, আমরা ফুল অফলোড না করে এইখানে আমরা 25%, 30%, 35% অফলোড করব। তারপরে যদি দেখি এই জায়গায় চলে আসছে, তাহলে ওইখানে রেস্ট অফ কোয়ান্টিটির আরও 30% বা 50% আমরা সেল করে দেব। এরপরে মানে একটা সপ্তাহ আমরা এই শেয়ারটা দেখব, একটা সপ্তাহ কমতে থাকবে শেয়ার, আমরা আস্তে আস্তে অফলোড করব, ফুল অফলোড করব না, কখনোই না। কারণ একটা রানিং হর্স থেকে একবারে নেমে যাওয়া যায় না, রানিং হর্সটা থামতে থামতে অনেক সময় লাগে। সেই হিসাবে চলন্ত ট্রেনের কথা বললেও থামতে সময় লাগে, তাহলে আমরা আস্তে আস্তে অফলোড করব। আশা করি আরও ভালো কিছু আপনাদের আমি জানাতে পারবো, শিখাতে পারবো। আপনারা আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ দেবেন। আর পাশাপাশি যে অনুরোধটা থাকে সেটা হলো সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দেবেন, যাতে করে নোটিফিকেশনগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে আমরা সমরিতাতে কোথায় এন্ট্রি নেব প্রশ্ন থাকে, আমরা সমরিতাতে কোথায় এন্ট্রি নেব? যেহেতু এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে আমরা এটাকে বলি ইনসাইড বার ক্যান্ডেল। তাহলে এই যে এরপর একটা ইনসাইড বার হয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট দিয়ে এই ক্যান্ডেলটা উপরে ক্লোজ দিতে পারে না, তার মানে এখনও আমরা এক হিসাবে ইনসাইড বার ধরতে পারি, অথবা এটাকে যদি এইটুকু পর্যন্ত আমরা তুলে দেই তাহলে আমরা এই শেয়ারটাকে সাইডওয়েজ বলবো। তাহলে এই যে সাইডওয়েজ থেকে এটা ব্রেকআউট দিচ্ছে, দেওয়ার পরে আবার সে একটা সাইডওয়েজে ঢুকে গেল। এখন আগামীকালকে যদি এই শেয়ারটা এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়, বা আমরা এই যে ক্লোজিং কত ছিল 62 টাকা, 62 টাকার উপরে যদি আগামীকালকে 15 এপ্রিল, আজকে তো পয়লা বৈশাখ গেল, কালকে 15 এপ্রিল মানে দ্বিতীয় বৈশাখ, আগামীকালকে যদি এটা 62 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হওয়া যায়, তার মানে আমরা এটাকে আপ ট্রেন্ড হিসাবে কাউন্ট করব, তার মানে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। সো আমরা কিছু শেয়ার এখানে কিনে নিব, আর কিছু শেয়ার কেনার জন্য অপেক্ষা করব যখন শেয়ারটা এই 63 টাকা 50 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত করবে, তখন আমরা আরও শেয়ার কিনে নেব। আর যখন বাড়তে থাকবে একটা বাড়তি শেয়ার, সেটা অন্য একটা নিয়ম, আরজেড ফর্মুলা, কিভাবে শেয়ার
কিনতে হয় আরজেড ফর্মুলাগুলিও আমি আপনাদের জানাবো। আরজেড ফর্মুলা হলো আমার নিজের তৈরি কিছু ফর্মুলা আছে, যা ইতিমধ্যে কয়েকটা ফর্মুলার কথা আপনাদের বলছি, যদি আরজেড নাম বলে আমি বলি নাই। তবে এই আরজেড ফর্মুলাগুলিও কিভাবে শেয়ার বাই করতে হয়, কবে কত পিস শেয়ার বাই করতে হয়, এই ব্যাপারগুলি আমরা জানবো, শেখাবো। ঠিক আছে, তার মানে আপনারা জেনে গেলাম কিভাবে আমরা করব, শেয়ার বাই করব কোন লেভেলে। আর স্টপ লস সাধারণত একটা সুইংয়ের নিচে হয়। আমরা যদি সুইং ধরি, আমাদের সুইংটা হয় এই 54 টাকা, বাট এত লম্বা সুইং নিয়ে আমাদের লসের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। লসের পরিমাণ কত বাড়বে দেখেন, 16-17% হয়ে যায় লসের পরিমাণ। আমরা এত 16-17% লস নিতে রাজি না। আমরা কি করব, আমরা এই যে MA20, এই MA20কে আমরা স্টপ লস হিসাবে আমরা কাউন্ট করব। তাহলে MA20 কততে আছে? MA20 আছে 58 টাকায়। তাহলে 58 টাকা আমাদের স্টপ লস পয়েন্ট। আমরা এই জায়গায় যেখানে আমরা শেয়ারটা বাই করি না কেন, তাহলে আমাদের স্টপ লস পয়েন্ট হলো 58 টাকা। দেখা গেল কালকে আমরা শেয়ারটা 62 টাকায় কিনলাম, অথবা একটু যদি সকালে পরে, তাহলে আমরা 60 টাকায় কিনলাম। ধরেন আমরা 60 টাকায়, 62 টাকা কিনলাম না, আমরা 60 টাকা বা 61 টাকায় আমরা শেয়ারটা কিনলাম, এই 61 টাকা। তাহলে আমাদের অলমোস্ট 5% আমাদের লস। হ্যাঁ, তাহলে আমরা এই 5% লস ধরে আমরা শেয়ারটা বাই করব। আর যখন স্টপ লস হিট হবে, আমরা স্টপ লস নিয়ে বাড়ব। আর সবচেয়ে যারা বাজার থেকে প্রচুর প্রফিট জেনারেট করে, তাদের প্রথম এবং মূল মন্ত্র হলো স্টপ লস। যারা এই বাজারে স্টপ লস নেয় নাই, তারা আজকে তাদের পোর্টফোলিও 70% নেয়, 60% নেয়। আর যারা সময় মতো স্টপ লস নিছে, তাদের পোর্টফোলিও লস আছে, বাট এত বড় লস নাই। তো আশা করি আপনারা স্টপ লসের গুরুত্ব বুঝতে পারছেন। আমি আলাদা আলাদাভাবে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিসে ডেডিকেটেড ভিডিও করার ইচ্ছা প্রকাশ করছি, এবং আমাকে সময় দিলে আমি আপনাদের এইগুলি সার্ভ করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। অনেক লম্বা ভিডিও হইল, ধৈর্য সহকারে যারা দেখছেন, পুরো ভিডিওটা দেখছেন, তাদেরকে স্যালুট জানাই। আশা করি নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন ধারণা আপনারা পাবেন, সেভাবে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।